That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. Welcome to Straight Drive post-match show. রান আউট পরপর তিনটে রান আউট আর দিল্লির উইনিং রান শেষ। আজকের প্রি ম্যাচে যেখানে আমি আর সৈকত আলোচনা করছিলাম, সৈকত বলেছিল যে দিল্লির এই উইনিং স্ট্রিকটা হয়তো মুম্বাই ভাঙতে পারবে না, বাট আই ওয়াজ কনফিডেন্ট যে মুম্বাই এর আগে এতগুলো ম্যাচ হেরেছে হয়তো, কিন্তু আমার মনে হয় যে মুম্বাই ভালো খেলছিল, কিন্তু কোনো না কোনো গিয়ে শেষের দিকে গিয়ে ম্যাচটা জিততে পারছিল না। বোম্বের খেলা নিয়ে কোনো সমস্যা ছিল না, আমার মনে হয়েছিল যে বোম্বে আজকে জিতবে, তো আমি সেখানে এই প্রেডিকশনই করেছিলাম। তো অমিত, দিল্লি আলটিমেটলি একটা ম্যাচ হারলো, তো বম্বে কিছুটা টেবিল থেকে উপরে উঠে এলো, টেবিলের ওপর দিকে। তো ম্যাচ নিয়ে কি বলবি? আজকে স্পেশাল একটা ডেথ ওভার বোলিং ও দেখলাম বুমরা আর বোল্টের। বুমরা যেখানে 19 নম্বর ওভারটায় এমন ভালো বল, প্রথমে দুটো চার খেয়ে গেছিল যদিও, কিন্তু তারপরে যে কামব্যাকটা করলো, কিন্তু সেটা বুমরার থেকেও বেশি ক্রেডিট ফিল্ডারদের। অসাধারণ ফিল্ডিং করেছে বোম্বে। আজকে একটা জিনিস দেখালো যে ফিল্ডিং একটা এমন একটা পার্ট, যে তিনটেই গুড থ্রোজ, মানে ফার্স্ট থ্রোটা একদম উইকেটের এইটুকু পাশে, সেকেন্ড থ্রোটা অলমোস্ট উইকেটে, থার্ডটা তো ডিরেক্ট উইকেট। তো তিনটে রান আউট যে একটা ম্যাচকে পুরোভাবে কমপ্লিট, মানে একটা ক্লোজ হচ্ছিল ম্যাচটা, সেই ম্যাচটাকে পুরো চেঞ্জ করে দিল। কমেন্ডেবল ফিল্ডিং পারফরমেন্স বাই বোম্বে। আজকে সেটাই দেখালো যে একটা বিশাল বড় অঙ্গ ফিল্ডিং ক্রিকেটের, ক্যাচেস, ফিল্ডিং, এইগুলো যখন এক্সট্রিম হয়, কখনো কখনো বলার ব্যাটিং এর ব্যাটসম্যানের থেকেও উঠে আসে সেই ব্যাপারটা। তো সেই ব্যাপারটা আজকে দেখা গেল যে বোম্বে পুরোনো ফর্মে ফেরত এলো। আজকে ওদের ব্যাটিং নিয়ে বলতে চাই যে ব্যাটিং ওরা স্টার্টটা একটুখানি, রোহিত শর্মা শুরু করেছিল মিচেল স্টার্ককে একটু মেরে, হচ্ছে কিন্তু না রোহিত শর্মা আউট হয়ে গেল। রোহিত শর্মা দিয়ে একটু হচ্ছে না, বাট স্টিল আজকে যেটা রায়াল রিকালটন একটা ভালো ইনিংস খেলেছে, কি যেটা মাঝে মাঝে অন অফ হয়ে যাচ্ছে, কোনোদিন খেলছে কোনোদিন খেলছে না, আজকেও খেলাতে টিমে একটা ব্যালেন্স পেয়েছে। সূর্য কুমার অ্যাজ ইউজুয়াল 28 বলে 40, কমেন্ডেবল। হার্দিক পান্ডে রান পায়নি, কিন্তু নমনধীর লাস্টে, নমনধীর একটা খুব ভালো 17 বলে 38-এর একটা ইনিংস খেলেছে, যেটা টিমটাকে ছোট্ট একটা কিন্তু খুব ইউজফুল, মানে ওই রকম সময় এসে যে ইনিংসটা খেলেছে, তার জন্য আজকে রানটা বেশ ভালো জায়গায় দাঁড়িয়েছে। দিল্লির এত ভালো বলিং এগেনস্টেও যখন ওরা এতটা রান করতে পেরেছে, দেখা যায় যে এই যে অনেকদিন আগে আমরা যেটা বলছিলাম যে বোম্বের ব্যাটিং নিয়ে আমাদের যে ভরসাটা আছে, যে এই যে একটা ডেপথ, ইন্ডিয়ান অলরাউন্ড স্টারেদের যে একটা ভর্তি স্টারেদের একটা প্যাক আছে, তারা আজকে দেখিয়ে দিল যে কেন আমাদের পুরো বোম্বের প্রতি এই ভরসাটা আছে। কয়েকটা ম্যাচ যেরকম আমরা মাঝে মাঝেই দেখে থাকি বোম্বের একটা স্লো স্টার্ট হয়, সেটাই এবছরও হয়েছে। আশা করছি বোম্বে অ্যাজ আ টিম যেভাবে ওঠে, ইঞ্জিন যেরকম গরম হচ্ছে আস্তে আস্তে, বুলেটের ইঞ্জিন তো একটু টাইম নেয়, যেটা অর্ঘর কথা, যে এবার আস্তে আস্তে হয়তো পেসটা ধরবে। তবে আজকে একটা করুণ নায়ার শো দেখছিলাম, আনএক্সপেক্টেড ভাবে করুণ নায়ার নামে জ্যাক ফ্রেজার বেকার আউট হয়ে যাওয়ার পরে, তারপর কি হ্যাঁ, অসাধারণ খেলা! বুমরাকে একদম। ওইভাবে আহ, মারা একটা ওভারে, এবং সব মিলিয়ে করুণ নায়ার কমেন্ডেবল। মানে করুণ নায়ার মারাত্মক আজকে, ফিল্ম। করুণ নায়ার জন্য আজকে একটা জবাব দিতে নেমেছিল, যেখানে আমরা করুণ নায়ারকে এর আগেও অনেকবার বঞ্চিত হতে দেখেছি। মানে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি, যেখানে করুণ নায়ার ট্রিপল সেঞ্চুরি করার পর টেস্ট টিম থেকে বাদ পড়েছে, সেখানে করুণ নায়ার অনেকবারই অবহেলার শিকার হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে করুণ নায়ারের আজকে হঠাৎ করে চান্স পাওয়া এবং সেখানে নেমে আহ, অসাধারণ ইনিংস। তবে এই প্রথমবার আমি দিল্লিকে হঠাৎ করে মিডিল অর্ডারে এভাবে মানে ট্রাম্বল কোলাপস হতে করে যেতে দেখা গেল। দেখলাম। এরকম কোলাপস সচরাচর দিল্লি হয় না, এবারে টুর্নামেন্টে তো দেখিনি, এটা খুব বিরল ব্যাপার। তো দিল্লি আজকে কোন জায়গায় এভাবে কোলাপস করে গেল, অভিষেক? ফ্রেজার ম্যাকগ্রাথ আর অভিষেক পোড়াল, এদের দুজনের ওপেনিং যে মানে জুটিটা নেমেছিল দিল্লির হয়ে, এইটা থেকেই মানে গাড়িতে যে প্রথম ড্রাইভার বসছে, সেই যদি গাড়িটা ঠিক করে না নিয়ে যেতে পারে, মানে ইঞ্জিন যদি একদম ঠিক করে না হয়, তার বগি তো পড়ে যাবেই। সেখানেও কারুন নায়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে একটা এসে এত সুন্দর একটা ইম্প্যাক্ট, 40 বলে 89 রান, 5খানা ছয়, 12টা চার, অসাধারণ অসাধারণ। মানে এটা কিছু বল, মানে অ্যাটলিস্ট ওইটার জন্য একটা দিল্লি একটা ভালো জায়গায় অব্দি পৌঁছাতে পারলো। নাহলে তারপরে কে এল রাহুল, অক্ষর প্যাটেলকে আজকে আমরা আবার দেখলাম ছোট ছোট রানে আউট হয়ে যেতে। ক্রিস্টান স্টাবস নেবেও আজকেও সেরকম কোনো খেল দেখাতে পারলো না। বাট মানে আমি বলবো দিল্লির যদি পরবর্তীকাল থেকে খুব ভালো রান তৈরি করতে হয়, ওদের ওপেনিং জুটিকে প্রথমত ভালো পারফর্ম করতে হবে।
জেক তো একদমই মানে ভালো খেলছে না। ফ্রেজার ম্যাকগ্রাথ ওর ওপর ইনভেস্টমেন্টটা একটুখানি আমার মনে হয় ভুল হয়ে গেছে। কিন্তু মানে এখনো পর্যন্ত খেল দেখাতেও পারছে না সে। হুম। তো আমার মনে হয় দিল্লির ব্যাটিং লাইন আপটা একটু স্টার্টিং থেকেই একটু স্ট্রং করতে হবে। কারণ নায়ককে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে না এনে যদি একটা টিমের পার্মানেন্ট জায়গা দেওয়া হয়, আমার মনে হয় কনসিস্টেন্ট রাখলে 3-4টে ম্যাচ ও মনে হয় ভালো পারফর্ম করতে পারবে। লেটস সি। কিন্তু আজকের আগে ইনিংসটা থেকে তো সেরকমই একটা ইন্ডিকেশন দিচ্ছে, কারণ একদম দিল্লির জেনারেলি কি হচ্ছিল, টপ অর্ডার রেগুলার বেসিসেই ফল করছিল, কারণ হুম, ডুপ্লেসিও খুব একটা প্রথম দিকের দুটো ম্যাচ ছাড়া পরের দিকে খুব একটা ভালো একটা ম্যাচ খেলেইনি, তারপরে খুব একটা ভালো একদম ইম্প্যাক্ট দিতে পারেনি। আজকে ডুপ্লেসি খেলেইনি। জ্যাক ফ্রেজার স্টার্টিংটা একদমই পাচ্ছে না। আমার মনে হয় ওই জায়গাটায় হুম, কি কে এল রাহুল আসলে ভালো হয় না, কি বলবি অর্গ? দেখ, কে এল রাহুল তো মিডিল অর্ডারে রান পাচ্ছে। এখন কে এল রাহুলকে হঠাৎ করে যদি ওপেনিং এ নিয়ে আসা হয়, সেখানে যদি কে এল রাহুল ফেল করে, তখন সেটা দিল্লির জন্য আরো বেশি ট্রাভেল হয়ে যায়। আর সব তো, থেকে বড় ব্যাপার হচ্ছে, এখন আমরা টুর্নামেন্টে সেই ফেজে আছি যেখানে যে দলগুলো প্রথম দিকে পরপর শুধু জিতছিল তারা হারতে শুরু করেছে। পাঞ্জাব পরপর দুটো ম্যাচ হেরেছে, দিল্লি হুম, আজকে হারলো, তো তারা কিছুটা নিচের দিকে আসবে। আবার কলকাতা দেখলাম লাস্ট ম্যাচে চেন্নাইকে হারিয়েছে, তার আগের ম্যাচে হায়দ্রাবাদ ইডেনে হারিয়েছে, আর হুম, কালকে হায়দ্রাবাদ জয় পেয়েছে। হুম, হায়দ্রাবাদ সুলভ একটা খেলা খেলেছে। তো সেখানে দাঁড়িয়ে তাই। নিচের টিমগুলো জিতছে। কালকে দেখি চেন্নাই যদি জেতে, তাহলে চেন্নাইও একটা ম্যাচ জিতে একটু উপর দিকে আসবে। তো এখন আস্তে আস্তে টেবিল একটু চেঞ্জ হবে। তো এই ফেজে নতুন করে পরীক্ষা নিরীক্ষা করার মতো সময় আছে বলে আমার মনে হয় না। হুম, যেখানে দাঁড়িয়ে কে এল রাহুলকে ওপরে যে অলরেডি একটা জায়গায় সেটেল, তো সেটা একটা বড় প্রশ্ন দিল্লির জন্য। আচ্ছা, আর আর যদি মনে হয় তাহলে কি চেঞ্জেস, আর যদি একটাই হেরেছে, খুব একটা ক্রিটিসাইজ করার মতো জায়গায় এখনো আসেনি। না। correct, আজকে একটা এক্সেপশনাল ইম্প্যাক্ট প্লেয়ারকে দেখলাম আমরা, করুণ নায়ার, একটা হুম। ট্রিমেন্ডাস ইনিংস খেললো, অলমোস্ট একটা খুব ভালো ডেলিভারিতে আউট হলো। কিন্তু আমরা আসবো আজকের ম্যান অফ দ্য ম্যাচের কাছে, মানে তার পারফরমেন্স তোর কেমন লাগলো? কারণ শর্মা অ্যাকচুয়ালি, আমরা যখন এই ম্যাচের প্রি ম্যাচে আলোচনা করছিলাম আমি আর সৈকত, সেখানে আমি সৈকতকে বারবার বলেছিলাম যে বম্বের যদি কোনো উইক পয়েন্ট আমি দেখতে পাই, সেটা হচ্ছে বম্বে স্পিন বল। যেখানে হুম, একদম। একটা স্পিন বলার সেভাবে বম্বের সেরকম ছিল না। তো সেখানে দাঁড়িয়ে আজকে করণ শর্মার ইনক্লুশন এবং তার সঙ্গে মিচেল স্যান্টনার, তো সেটা হুম, বম্বেকে অনেক বেশি ভরসা দিয়েছে, এবং এটাই বম্বের প্রয়োজন ছিল যেখানে বম্বে হুম, স্পিন ডিপার্টমেন্টে ল্যাক করছিল। সেটা করণ correct, শর্মা আজকে পূরণ করে দিয়েছে। তো করণ শর্মা বুড়ো হারে ভেলকি, অনেক বুড়োরাই এই আইপিএল খেলছে এবং অনেকেই ফেল করছে, সেখানে করণ শর্মা আজকে ফেল করেনি। করণ শর্মা হুম, দেখিয়েছে যে এক্সপিরিয়েন্স ব্যাটার্স। এবারের আইপিএল এ একটা এখনো অব্দি খুব একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ছে, সেটা হচ্ছে আরসিবি জিতছে, জিতেই চলেছে। মানে আজকেও জিতেছে ইনফ্যাক্ট আরসিবি, ঘরে নয়, যেখানে বাইরে সব দিচ্ছে। বাইরে সব হ্যাঁ দিচ্ছে। নিজের হ্যাঁ ঘরে জিততে নিজেদের পারছে না, বাইরে সব দিচ্ছে। আসলে আরসিবি এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে ইলাকা তো কুত্তে কা হোতা হ্যায়, শের কা কোই ইলাকা নেই হোতা। তো আরসিবির কোনো এলাকা নেই, আরসিবি যে এলাকায় যাচ্ছে এখন শের হয়ে উঠছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে বিরাট কোহলি আবার একটা ভালো ইনিংস খেলেছে এবং তার সঙ্গে ফিল একদম। সল্ট। আমি একবার ভেঙ্কি বাইসরকে বলতে চাই, এই যে স্যার, বলছিলাম যে সল্টকে যে আপনি ছেড়ে দিয়েছিলেন, মানে আমি জানি না মানে কেন ছেড়ে দিয়েছিলেন। আপনি লোড কম ওনার থাকে, আহ ওনার ভেঙ্কি, মনে হয় বিপির প্রবলেম আছে, নোনটা একটু অ্যাভয়েড লোড করছিল। কম থাকে, হ্যাঁ। হ্যাঁ হতে পারে, কিন্তু আপনি ভেঙ্কি আইয়ারের জন্য এত দূর গেলেন। আমি মানছি ভেঙ্কটেশ আইয়ার এর আগে পারফরমেন্স করেছে, কিন্তু দেখুন আমি এটা মানতে পারবো না যে ও 22 কোটি টাকার প্লেয়ার। তো সেখানে একদম দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স ফিল সল্ট কে নিতে পারতো, এটা আমার মনে হয়। সেই একদমই। মানে সেই আমরা সেই ফার্স্ট অপরচুনিটি ছিল। ফার্স্ট পডকাস্ট অবশ্যই। ফার্স্ট পডকাস্টে এটা বলে এই নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের, যে কেকেআর এর কাছে কি সল্টটা খুব বড় লস হলো, এখনো পর্যন্ত তাই প্রমাণ করছে। আজকের ইনিংসটাও তাই বললো। কি বলবি অভিষেক, সল্টের পারফরমেন্স কেমন লাগছে? এক্স কেকেআর হিসাবে শুধু সল্ট কেন, শ্রেয়াস আইয়ার একদম মানে আমাদের হ্যাঁ, দুজনেরই একদম ইনক্লুশন দরকার ছিল। মানে প্রচন্ডই এক্সাইটেড ছিলাম আমি যদি এদের দুজনকে টিমে ইনক্লুড করা হতো। দুজনের এক্সপিরিয়েন্স, ট্র্যাক রেকর্ড, ইভেন কেকেআর তো ফিল সল্টকে স্পট করেছিল, মানে ওরাই তো প্রথম নিয়েছিল। কিন্তু হুম, আমরা আগেও দেখেছি আরসিবি আমাদের থেকেই প্লেয়ার ভাগিয়ে নিয়ে গিয়ে অনেক ভালো খেলায়, সেই প্লেয়ারও খুব ভালো খেলে, হ্যাঁ, হ্যাঁ, আমরা অনেকবারই একদম। দেখেছি। তো ক্রিস্টোফার হেনরি সেখানে গেল একটা বিশাল বড় উদাহরণ, উদাহরণ তার, উদাহরণ। একদম ইউনিভার্স বস, একদম তো কিভাবে ম্যাচটা সেখানে ঘুরিয়ে দিয়েছিল একটা আইপিএল এ, কেকেআর যখন রিটেন আসলে করেনি।
আরসিবির নজর সবসময় কলকাতার টাকা উঠে থাকে, আমি জানি না কেন। যে বছর 49 অল আউট হয়ে গেল, পরের বছর সব কটা বোলারকে নিয়ে নিল। কলিন ডি গ্র্যান্ড হোক, ক্রিস ওকস, সব উমেশ যাদব, সবাইকে নিয়ে নিচ্ছে। মানে আমি জানি না, মানে কলকাতার এইবারও নিয়েছে শ্রেয়াস শর্মা, এইবারও নিয়েছে শ্রেয়াস হ্যাঁ, শর্মা এক্স আর কোন প্লেয়ার ওদের চোখে পড়ে না। যাই হোক, বাট না, যাই হোক, কেকেআর এর আরসিবি স্ট্র্যাটেজির আজকে উপর গ্রিন ভরসা আছে, গ্রিন তাই জন্য ওরা হুম গ্রিন জার্সি পরে আজকে নেমেছিল। অমিত বলতে যাচ্ছিলি, সরি ইন্টারাপ্ট হ্যাঁ করলাম, আমার জার্সিটা খুব ফেভারিট। আজ- আজকে গ্রিন জার্সি পরে নামলো। আরসিবি জেনারেলি গ্রিন জার্সি পরে নামলে ভালোই খেলে, আমরা বড় বড় ইনিংস দেখেছি। হুম, কোহলির একটা সেঞ্চুরি ছিল, একটা কোহলি আর এবি ডিভিলিয়ার্স এর একটা 200 রানের পার্টনারশিপ ছিল এই গ্রিন জার্সি পরে। এই গ্রিন জার্সিটা ওদের জন্য খুব লাকি। কেন এই জার্সিটাই তোরা পার্মানেন্ট করে নিতে পারে, এই জার্সিটা পরে তো ভালো খেলে, বেশি ম্যাচ তো এই জার্সিতেই জিতেছে। ইনফ্যাক্ট আগের বার ইডেনে মাত্র 1 রানে হেরেছিল গ্রিন জার্সি পরে। গ্রিন হ্যাঁ জার্সি, হ্যাঁ ইয়েস। হ্যাঁ, খুবই খুবই ভালো পারফর্ম করে ওরা এই জার্সিটায়। হ্যাঁ, আজকে একদম। যেটা একটা ম্যাচটার যে পয়েন্টটায় আসবো, রাজস্থান কোথায় ল্যাক করলো অর্ক, কি মনে হচ্ছে? রাজস্থান ল্যাক করলো বলতে, রাজস্থান তো পুরোটাই ল্যাক। মানে আমি প্রথম থেকেই একটা জিনিস বলছি যে রাজস্থান ল্যাক করছে, কোনো কোনো জায়গায় ল্যাক করছে। তো দুটো মিলিয়ে রাজস্থান চলছে। কারণ রাজস্থানের ব্যাটিং তো তবু ঠিক আছে, মানে রাজস্থানের ব্যাটিং স্টার্টটা তো খুব তবু ভালো আমি বলবো, পেয়েছিল আজকে। হ্যাঁ মানে স্টার্টটা তো বাটলার স্যামসাং ছাড়া ওরা তো ভালোই একটা আজকে, জয়সওয়াল যথেষ্ট একটা ভালো স্কোর করেছিল, যথেষ্ট 13 ওভারে তো প্রায় 130 মতো রানও ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত 170-এ 73-এ গিয়ে আটকে গেল। মানে মিডিল অর্ডার লোয়ার হ্যাঁ, মিডিল এটা অর্ডার এটা তো একদমই আনএক্সপেক্টেড ভরসা হলো। দিচ্ছে না। এরকমটাই হবার কারণ একটা জিনিস বুঝতে হবে যে কোনোভাবেই সিমরান হিটমায়ার, সে কোনোভাবে, দেখো হিটমায়ারের স্কিলস আছে, ট্যালেন্ট আছে, কিন্তু হিটমায়ার সেই ভরসাটা দিতে পারে না যেটা নিকোলাস পুরান দিতে পারে। হিটমায়ার সেই ভরসাটা দিতে পারে না যেটা আগে কেরন পোলার্ড দিয়েছে। তো হিটমায়ার এজ আ ফিনিশার সবসময় একটু ডাইসি থাকে। আর সেখানে একদম। দাঁড়িয়ে রিয়ান পরাগ ঠিক আছে, কোনো কোনো ম্যাচে খুব ভালো খেলে, ঠিক আছে। তো সেসব মিলিয়ে না রাজস্থানের টিমটা আমি খুব একটা পছন্দ করতে পারছি না। এভাবেই চলবে তো সেখানে ঠিকই আছে, আরসিবি অনেক বেশি গোছানো রাজস্থানের থেকে। আমি মনে করি আরসিবি আজকের ম্যাচ জেতার মতো যোগ্য দল ছিল, তারা জিতেছে। একদম। রাজস্থানের একটা প্রবলেম হচ্ছে যে মানে ব্যাটিং ইউনিট আর বোলিং ইউনিট দুটোতেই কিরকম খামখেয়ালিপনা দেখা যাচ্ছে, মানে কনসিস্টেন্সি নেই হ্যাঁ কেউ। আর আর হুম। খুব তুক্কার উপরে চলছে, মানে মানে খেললে জিতবো, না খেললে জিতবো না, এরকম একটা ব্যাপার। মানে ওরা, ওদের কোনো একদিন ইয়ে নেই যে স্যামসাং খেলছে, এতদিন হ্যাঁ, জয়সওয়াল খেলছিল না, হঠাৎ জয়সওয়াল একটু রানে ফিরলো, তো স্যামসাং আউট অফ ফর্ম হয়ে গেল। মানে একটা হ্যাঁ, অদ্ভুত আপ ডাউন। একদিন নীতিশ রানা খুব মনে ভালো হচ্ছে নীতিশ খেলেছিল, রানাকে পরের নিচে দিন খেলিয়ে দিচ্ছে, মানে কিছু হ্যাঁ, বলাই নেই। মানে ওরা বলার নীতিশ ওদের নেই, রানা হ্যাঁ। একটা ম্যাচে 80 করে দিল, পরের ম্যাচে খেলতে পারলো না বলে কি আবার নিচে নামিয়ে দিল। মানে খুবই একটা, আমার না দ্রাবিড় কি ম্যানেজ করতে পারছে না টিমটাকে? দ্রাবিড় হ্যাঁ, দেখ সেটা পায়ের প্রথম সাথে একটু কথা, মাথায় প্রবলেম রাজস্থান আছে। কিন্তু আজকে রাজস্থান কিন্তু আজকে 7টা বলার বল করিয়েছে। একটা 20 পেয়েছে ওভারের একটা ম্যাচে উইকেট। 7টা বল, হ্যাঁ, পেয়েছে একটাই উইকেট, সেটাও উইকেট, কুমার কার্তিকের ইম্প্যাক্ট প্লেয়ার। একদম। তো তো এই এটাই তো আমি বলছি, দেখ দ্রাবিড়কে নিয়ে কিছু বলার নেই। দ্রাবিড়ের ক্যালিবার বা দ্রাবিড়ের স্কিলস বা দ্রাবিড় অ্যাজ আ কোচ বা দ্রাবিড় অ্যাজ আ প্লেয়ার অনেক উঁচু মাপের। কিন্তু আমার হুম, কাছে কথা হচ্ছে যে আহ, মানে সরি টু সে বাট 40 টাকার চাল দিয়ে তো বিরিয়ানি রান্না হয় না। একদম ব্যাপারটা হচ্ছে অনেকটা একদম। এরকম যে হুম, দ্রাবিড় তো দ্রাবিড়ই, কিন্তু বিষয় হচ্ছে দ্রাবিড় প্লেয়ারের মধ্যে যদি সেই পোটেনশিয়াল না থাকে, প্লেয়ার যদি খেলতে না পারে, সেখানে দ্রাবিড় তাদেরকে কিভাবে হুম, তৈরি, সে এখন একদমই চাইলেই তো একদমই। সিমরন হেটমায়ারকে হুম, সে হুম, ক্রিস গেল বা ক্যারন পোলার্ড বানাতে পারে না। প্লেয়ার খেলতে হুম। পারছে না, সে কি করবে? শুধু বলারের উপরেও নয়, আমি একদম। তো রয়্যাল চ্যালেঞ্জার্স এর ব্যাটিং এর উপরেও প্রচন্ড মানে ফোকাস দিতে বলবো। নটা উইকেটে উইন, মানে এটা মানে নজিরবিহীন ঘটনা আরসিবির জন্য বেসিক্যালি। একদম। বিরাট হ্যাঁ কোহলি ভালো খেলা, 45 বলে 62, দেবদাস পাডিক্কাল 28 বলে 40, ফিল সল্টের ওরকম একটা বিধ্বংসী পার্টি 33 বলে 63। পার্টিকুলার আমি ইনিংসটা প্রথম আজকে আমার থেকে একবার বলছি, শক করেছে। আমি পার্টিকুলার প্রথম একটু থেকে আউট অফ ফর্ম বলছি ছিল। আরসিবি এবারে অনেক গোছানো ভাই, আরসিবি অনেক এবারে গোছানো, অনেক গোছানো। সেই একদম। 49-এর আরসিবি ভুলে যাও। ভুলে আমি যাও। তো সবসময় একটা কথা বলি, আরসিবির একটা সময় মানে স্টার কাস্ট টিম ছিল, যেখানে হুম, কাকে ছেড়ে কাকে দেখবে, গেল, কোহলি, ডিভিলিয়ার্স, ওয়াটসন, কে এল রাহুল, কেউ যুবরাজ। ছিল না সেটি। কিন্তু ওরা পায়নি, ওরা সাফল্য হ্যাঁ, পায়নি। সেখানে দাঁড়িয়ে এবারে যে টিমটা হচ্ছে অনেক গোছানো আমার মনে হচ্ছে। ফিল সল্ট হুম, নো ডাউট আগের বারও আমরা দেখেছি দুর্দান্ত পারফর্ম করেছে, সঙ্গে বিরাট হুম, কোহলি, তার ক্যালিবার নিয়ে কোনো প্রশ্ন নেই। হুম, দেবদাস পাডিক্কাল একটা উইক লিঙ্ক হুম, হতে পারতো, সেও এবারে ভালো খেলছে।
তারপরে আমরা যদি দেখি লিয়াম লিভিংস্টন, পাতিদার, ক্যাপ্টেন ক্যাপ্টেন। রাজাত পাতিদার, ক্যাপ্টেন রাজাত পাতিদার, তারপরে মানে অনেক গোছানো, শেষে ফিনিশ করছে টিম ডেভিড। তো সব মিলিয়ে এবার আরসিবি কে অনেক বেশি গোছানো, অনেক বেশি কম্প্যাক্ট মনে হচ্ছে, যে এবার আরসিবি আমার মনে হচ্ছে এটা খুব বোলিং এ ভালো result হেজেলউড, করতে পারে। বোলিং এ হ্যাঁ। হেজেলউড, ভুবনেশ্বর কুমার, এদের এক্সপিরিয়েন্স তো ভুবনেশ্বর কুমার এবং কি ভালো বল করছে এবছর। তো ওদের অবশ্যই। পুরো ইউনিটটা খুব ভালো একসাথে পারফর্ম করছে। ইভেন ফিনিও, সুরেশ শর্মা। একটা প্রবলেম ছিল কিন্তু একসময় উইকেট কিপার নিয়েও কিন্তু ওদের হ্যাঁ। একসময় খুব প্রবলেম ছিল, সেটাও কিন্তু এখন সুরেশ অনেকগুলো। শর্মা খুব ভালো ইয়ে করেছে এবং হ্যাঁ, অপশনস হ্যাঁ। অনেক রেখেছে। এখন সেটাই। সবাই তো এমনি না, ফিল্ডিং জিতেশ করছেই না। শর্মাকে না নিলেও ফিলসার খেলতে পারতো। করতে পারতো, হ্যাঁ। সেটাই। হ্যাঁ, সেটাই, মানে ওদের কাছে এখন অপশনসও প্রচুর এবং টিমটা খুব ব্যালেন্স। তো আরসিবি All guns are firing actually. All guns are অ্যাকচুয়ালি firing. হ্যাঁ, মানে এবছর মনের তো- সাথে ম্যাচও দিচ্ছে ওরা। হ্যাঁ। যদি তো- হোমের ব্যাপারটা একটু সলভ করে নিতে পারে আরসিবির, মনে হয় একটা 18তে একটা 18 গন্ধ হতে পারে। 18তে কি সে কি 18 তে একটা ভাঙবে? 18 গন্ধ, 18 তে একটা 18 গন্ধ হতে পারে। তবে সেই চায়ের কাপ এবং ঠোঁট, তার মধ্যে দূরত্ব অনেকটাই, সেটা আমরা জানি। তো একদম। দেখা যাক, সেটা টুর্নামেন্ট শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যে 18তে 18 হয় কিনা। আজকে আমরা দুটো ম্যাচ দেখলাম। আজকে সানডে ডাবল হেডার ছিল, যেখানে প্রথম ম্যাচে আরসিবি জিতে গেছে, আর সেকেন্ড ম্যাচে মুম্বাই জিতে গেছে। অনেকদিন পর মুম্বাই রোকও তাদের- একসাথে জিতলো। রোকও একসাথে জিতেছে, একদম রোকও একদিনে একসাথে জিতেছে। তো আজকে আমাদের পোস্ট ম্যাচ শো এখানেই শেষ। আমাদের দর্শকদের বলবো, আমাদের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওস গুলোকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight.